তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইল, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইল, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। আমি লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত কায়েন কিনা এখন নিচের হাঁটুর বসে এক মেয়েকে বিয়ে করব? অসম্ভব আম্মা। আমিনা বেগম একটু বিচলিত হলো ছেলের প্রত্যাখ্যানে, তবুও নিজেকে সামনে নিয়ে দৃঢ় গলায় বলে, আমি তোর মা মুসাওয়াদ, আমি তোর ভালো মন্দ বুঝি। ভালো মন্দ বোঝো সেটা আমিও জানি, তা বলে অসমবয়সী একটা মেয়েকে বিয়ে? অসম্ভব আম্মা। আমার বয়স দেখো আর মেয়েটার বয়স দেখো, এটা কখনোই সম্ভব না আম্মু। আমিনা বেগম ঢোক গিলে নিজের বিচলিত ভঙ্গি লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি সাবরিহার বাবা সামিউলের কাছে কথা দিয়েছিলাম, লোকটা বেঁচে নেই, তাই বলে আমি আমার দেয়া কথা রাখবো না? তুই কি চাস আমি নিমক হারামের কাতারে পড়ি? কথা দিয়ে কথা না রাখার শাস্তি আমাদের ধর্মে কি তা নিশ্চয় বলা লাগবে না। মুসাওয়াদ একটু থমকালো, তারপর বললে, কি বলতে চাইছো আম্মা? আমি আমি অনেক আগেই তোর আর সাবরিহার বিয়ে ঠিক করে রেখেছিলাম। হুট করেই সামিউল ভাই মারা যাওয়াতে আমি চাইছি না কথার কোনো খেলাফ হোক। তুই ক্যাম্প থেকে এসেছিস 3 বছর পর, চলে যাওয়ার পর আবার কবে আসবি তার ঠিক নেই। এখানে আমি একা থাকি, এর থেকে যদি তোর ওছিলায় আমি একটা সঙ্গী পাই, মানে সাবরিহাকে আমার নিজের কাছে রাখি, তাহলে তো খারাপ হয় না। মা, তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করছো আমাকে। তুই যদি ভাবিস তাহলে তাই করছি। নিজে তো ক্যাম্পে গেলে খবরই থাকে না, আমারও খবর নিস না। আমার বয়স হয়েছে, আমার কথা বলার জন্য একটা মানুষ লাগে পাশে, আমার মুখের দিকে তাকিয়ে না হয়। আবারও একই কথা আম্মা। আমিনা বেগম থামকালেন, তারপর অভিমানে মুসাওয়াদের রুম থেকে উঠে চলে গেলেন। মুসাওয়াদ তাকিয়ে রইল মায়ের চলে যাওয়ার দিকে। মুসাওয়াদের বাবা এয়ারফোর্সে ছিলেন। ও যখন ক্লাস 8-এ পড়তো তখন একটা প্লেন দুর্ঘটনায় বাবা মুরসালিন শহীদ হয়েছিলেন। তারপর তো তারপর মাই মুসাওয়াদকে আগলে রেখেছেন। মুসাওয়াদ যখন প্রথম আর্মিতে অ্যাপ্লাই করেছিল তখন লুকিয়েছিল আমিনা বেগমের কাছ থেকে, এবং হুট করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আইএসএসবি পরীক্ষা দিতে দিতে পারেনি। মুসাওয়াদের পর অনিচ্ছা সত্ত্বেও নেভিতে অ্যাপ্লাই করলো। কারো রেফারেন্স ছাড়াই নেভিতে জব হয়ে গেল। মুসাওয়াদের প্রথমে যখন আমিনা বেগমকে জানানো হলো, আমিনা বেগমের সে কি কান্নাকাটি! সে বারবার একই কথা বলেছিল, বাবাকে যেভাবে হারিয়েছে, বাবার একমাত্র চিহ্ন হিসেবে মুসাওয়াদকে আমিনা বেগম হারাতে পারবেন না। যখন মুসাওয়াদ মাকে অনেক বুঝিয়েছে, মায়ের এমন শক্ত প্রকৃতি হলেও ছেলের দিকটাই তিনি ভীষণ নরম। মুসাওয়াদ নেভিতে জয়েন করার প্রায় 7 মাসের মতো মুসাওয়াদের সাথে কথা বলেনি আমিনা বেগম। তারপর মুসাওয়াদ ছুটিতে এসে মাপ চেয়ে বলেছিল, মা যা বলবে তাই করবে, শুধু নেভিতে যাতে থাকতে দেয়। আমিনা বেগম তখনও অভিমানে চুপ করেছিলেন। এরপর থেকে তখন থেকে
এখন পর্যন্ত প্রায় অনেকগুলো বছর এখনো মায়ের আর্তনাদ চোখে ফুটে ওঠে। মায়ের কথা চিন্তায় একটা একটা সিদ্ধান্ত নেয় মুসাওয়াদ। তারপর লম্বা শ্বাস ফেলে উঠে মায়ের রুমের সামনে দাঁড়িয়ে কিছুটা জড়তা নিয়ে রুমের দরজায় নক করে। দরজার নক হতেই চোখের পানি মুছে ভারী গলায় আমিনা বেগম বলেন, এসো। মুসাওয়াদ একটু ঠোঁট চেপে হাসলো। তারপর মাটাও কথায় না মানলে এইটুকুতেই কিশোরীর ন্যায় অভিমান করে গাল ফুলিয়ে কান্নাকাটি করে বসে থাকে। মুসাওয়াদ আর কিছু ভাবল না, ধীরে এসে মায়ের কোলে মাথা রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। এটা মুসাওয়াদের সুন্দর একটা দিক। যদি সে মাকে কিছু বলতে চায় বা কিছু চাওয়ার থাকে, তাহলে সে অনুমতি ছাড়াই আগে মায়ের কোলে শুয়ে পড়ে। আমেনা বেগম ছেলের কাণ্ডে মনে মনে হাসলেন। সেই রাজি হলোই, তবে কেন এত পেঁচায় ছেলেটা? মুসাওয়াদ অনেকটা সময় শুয়ে থেকে ধীর গলায় জিজ্ঞেস করে, মেয়েটার নাম কি আম্মা? সাবরিহা ইনায়াত। শ্বাস ফেলল মুসাওয়াদ, তারপর বলে, বাচ্চা একটা মেয়ে। পেলে বড় করে নিবি। চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে মুসাওয়াদ অবাক গলায় বলে, বাই এনি চান্স তুমি কি ওকে আমার সাথে পাঠানোর পরিকল্পনা করছো আম্মু? না না, আমিই পালবো। কিসে পড়ে? এবার এইচএসসি দিয়েছে, উজ্জ্বল ছাত্রী। গম্ভীর হয়ে যায় মুসাওয়াদের মুখ। তারপরে বলে, ওর আর আমার বয়সে ডিফারেন্স জানো আম্মা? বেশি না বাবা, মাত্র 13। তোর বাবা আর আমার 16 বছর ছিল। এটা এমন কিছুই না, মেয়েটা তোর জন্য পারফেক্ট। আমার ওপর ভরসা রাখ বাবা। চুপ রইল মুসাওয়াদ। তারপর আবারও সময় নেয়। তখন আমেনা ছেলের চুলে হাত বুলাচ্ছিল। তাতে একটু চোখ বন্ধ রেখে মুসাওয়াদ কিছু একটা ভাবে। যতটা জড়তা ছিল বাবা আর মায়ের বয়সের ব্যাপারে শুনেই একটু কমেছে, কিন্তু সাবরিহাকে কখনোই ক্যান্টনমেন্টে নিয়ে যাবে না মুসাওয়াদ। এই পুচকে মেয়েকে নিয়ে গেলে তার মান সম্মান যাচ্ছে তাই হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে অনেকটা সময় চোখ বন্ধ করে জিজ্ঞেস করে, বিয়ে কবে? আমিনা বেগমের মুখে হাসি ফুটল। তাই কোনো মতে নিজের হাসি চেপে নিয়ে বলল, আজকে রাতে ঘরোয়াভাবে একদম তুলে আনবো। কি? চেঁচিয়ে লাফ দিয়ে ওঠে বসে মুসাওয়াদ। তার চোখ ওটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তারপর হতভম্ব গলায় বলে, তুমি আগে থেকে সব ঠিক করে রেখেছিলে তাই না মা? তুমি আগে জানতে আমাকে কোনো না কোনোভাবে রাজি করিয়ে ছাড়বে। আম্মা তোমার এত জেদ। আর কিছু বলতে পারলো না মুসাওয়াদ। উঠে বেরিয়ে গেল মায়ের রুম থেকে। ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন আমেনা। ছেলেটা যদি একটু মায়ের মন বুঝতো, মেয়েটার প্রতি একটু মায়া হলো। কয়েক মাস পর হলেও ছেলে বাসায় ফিরবে, তখন না হয় সেই অজুহাতেই ছেলেকে দেখতে পারবেন। আর এমন চলতে থাকলে ছেলের বিয়ে তো দূর, তাকে দেখা অমাবস্যার চাঁদের মতো ব্যাপার হবে। দীর্ঘশ্বাস ফেলল আমেনা। বিয়েটা শুধু হয়ে গেলেই আমেনা বেগম একদম নিশ্চিন্ত। ওয়াশরুম থেকে বেরোতেই বিছানার উপরে একটা সাদা পাঞ্জাবি দেখে মুসাওয়াদ একটু থমকায়। তারপর বুঝতে পারে মা দিয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও তা পরে নিয়ে রেডি হয়। এরপর আমিনা বেগম সবুজ ও সোনালি মিছিলের একটা শাড়ি পরে দরজার সামনে দাঁড়িয়ে মুসাওয়াদকে ডেকে বলে, এই বাবু, হয়েছে তোর, দ্রুত আয়। হুট করেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মুসাওয়াদের। ঢোক গিলে কথা বলতে চাইল, তবে গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না মুসাওয়াদের। তাই মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। আত্মীয় স্বজন বলতে তেমন একটা মানুষ নেই আমিনা বেগমের, তাই কাউকে জানানোর প্রয়োজন মনে করলেন না তিনি। মুসাওয়াদ বের হতেই ব্যস্ত গলায় বলে, এই বাবু, তুই ড্রাইভ করতে পারবি নাকি আমি উবার ডাকবো? মুসাওয়াদ মাথা নাড়িয়ে বাসা থেকে বেরিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, আমার ওদিকে যায়নি আম্মা, আমি পারবো ড্রাইভ করতে, আসো। আমিনা বেগম হাসলেন। ছেলেটা ছোট ছোট অভিমান তার ভালোই লাগে। তখন মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেছেন। আমিনা বেগম হাসলেন। তারপর নিজের রুমে যেয়ে মুসাওয়াদের বাবার মুরসালিন সাহেবের ছবির সামনে দাঁড়িয়ে আলতো হাসলো। তারপর ধীর গলায় বলে, আমাদের মুসাওয়াদ কত বড় হয়েছে গো মুসাওয়াদের বাবা। আজকে ওর বিয়ে। আমি আগে থেকেই সব ঠিক করে রেখেছিলাম, কারণ ছেলেটা বদের হাড্ডি হয়েছে।
তাই নিজেই সব ঠিকঠাক করে তারপর বলে এখন ধরে বেঁধে বিয়ে করাতে নিয়ে যাচ্ছি। সাবরিহা মেয়েটা ভারী মিষ্টি জানো, মোসাওয়াতকে নাকানি চুবানি খাওয়াবে। ও বলতে তো ভুলে গেছি, মেয়েটা কিন্তু আমার কলেজের স্টুডেন্ট ছিল আর আমার প্রিয় ছাত্রী। দোয়া করো ছেলেটা একটু শান্তিতে থাকে যেন। এখন চলি, দেরি হয়ে যাচ্ছে আমার। কথাটা বলেই সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। তারপর বাসা লক করে নিচে নেমে আসে আমিনা বেগম। মুসাওয়াত গাড়িতে বসে ফোনে থাকা বাবার ছবির সাথেই টুকিটাকি কথা বলছিল। মাকে আসতে দেখে দ্রুত ফোন লক করে গম্ভীর মুখে বসে থাকে। আমিনা বেগম ধীরে গাড়িতে উঠে বসে। আমিনা বেগম শান্ত ভাবে গাড়িতে উঠে সাবরিহাদের বাসার ঠিকানা বলতেই গাড়ি চলতে শুরু করে সাবরিহাদের বাসার দিকে। সাবরিহাদের বাসায় ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে মুসাওয়াত। ভীষণ নার্ভাস লাগছে মুসাওয়াদের। পাশের রুমে পর্দা ধরে কয়েকটা মেয়ে উকিঝুঁকি দিয়ে শুধু মুসাওয়াতকে দেখছে। এতটা অস্বস্তিতে বোধ হয় মুসাওয়াত আর কখনোই পড়েনি। এর মধ্যে ছোট্ট একটা মেয়ে দৌড়ে এসে মুসাওয়াদের পাশে বসে। মুসাওয়াত মাথা তুলে পাশে তাকায়। ছোট্ট মেয়েটা লাল ফ্রক পরা, সাথে তার মাথায় দুটো ঝুঁটি বাঁধা, একদম পুতুলের মতো দেখতে। মেয়েটা অনেকটা সময় গোল গোল করে চোখে তাকিয়ে মুসাওয়াদের দিকে তাকিয়ে থেকে হুট করেই কান্না করে বলে, চিৎকার মারছে। ভরকে যায় মাসুয়াদ। আশেপাশে তাকায়, কেউ এগিয়ে আসছে না, তাই ঢোক গিলে মেয়েটাকে নিজের কোলে তুলে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাঁদছেন কেন? কে মেরেছে? চিৎকার। চোখ বড় বড় করে মুসাওয়াদ, তারপর বলে, নাম কি আপনার? চুবাইটা। চোখের পলক ফেলে আবারও মাথা তুলে তাকায়। মেয়েগুলো এখনো পর্দায় ঝুলে আছে, অথচ বাচ্চাটা কাঁদছে, কেউ আসছে না। বিরক্ত শ্বাস ফেলল মুসাওয়াদ, তারপর জিজ্ঞেস করে, আপনার সিস্টারের নাম কি? চাপরিয়া। মুসাওয়াদ ঢোক গিলল। বাচ্চা মেয়েটা সবার সামনে পিন্ডি চটকাচ্ছে, তাহলে মুসাওয়াদের নাম কি বলবে? নিজের ভাবনায় বিভোর হয়ে জোরপূর্বক হাসতে চাইল। এলো কিছুটা। মেয়েটা আবারও থেমে তারপর নিজের আধো আধো বলিতে জিজ্ঞেস করে, তুমি আছো কেন? মুসাওয়াদের ঠোঁটে আর একটু প্রসারিত হলো, সাথে সুবাইতার ঝুঁটি ঠিক করে দিতে দিতে বলে, এমনি। আপনাকে মেরেছে কেন? মিস্টার নিপিত্তিক দেয়নি। এবার বুঝলো বাচ্চা মেয়েদের এসব নিয়ে একটু একটু আবদার থাকবেই, তাই বলে মারতে হবে। মনে মনে আরও অনেক কিছু ভাবলো। এর মধ্যে সুবাইতা আবারও জিজ্ঞেস করে, তোমার নাম কি? হলো যা ভেবেছিল তাই হলো। তবুও ঢোক গিলল, ছোট্ট নামটা বলল। কায়ান। কায়াল। মুসাওয়াত ঠোঁট চেপে নিজেকে সামলে মাথা নাড়িয়ে বলে, হুম, মুসাওয়াদ। মুতাদ। খুব আগ্রহী হয়ে বলল সুবাইতা। মুসাওয়াতের চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, ভাই, তুই আমার নাম আর বলিস না, তবু আমার আঁকে কাটাও নামটাকে ইন্নানিলা পর্যায়ে নিস না। কিন্তু মুখে কিছু বলতে পারলো না। কিছুই না, বাচ্চা মানুষটাকে বলবেই বা কি? তার থেকে ভালো চুপ থাকা। তাই চুপ হয়ে বসে রইল মুসাওয়াদ। বাসায় থাকার দরুন গালে কিছুটা খোঁচা খোঁচা দাড়ি রাখা হয়েছিল, তবে সুবাইতা নিজের ছোট্ট ছোট্ট হাত বোলাতে বোলাতে আবার বলে, তুমি আমার দিয়ে দাও। থমকালো মুসাওয়াদ। কি হয় এই ছোট্ট প্রাণটা? কি বলবে? আমি আপনার হবু দুলাভাই? উঠবি ব্রাদার ইন ল? ছি! মুসাওয়াদ, ছোট্ট বাচ্চাদের কাছে এসে এসব কি ভাবছিস তুই? কি সব আবোল তাবোল কথা। তবু মুখে হাসি টেনে স্বাভাবিক গলায় বলে, ভাইয়া। কথাটা শুনে সুন্দর মতো আঙ্গুল নাড়িয়ে নিজের মতো করে মুসাওয়াদের মুখটা নিজের দুই হাতে নেয় সুবাইতা, তারপর বলে, উম, তুমি আমার ব্লাদার। হাসি পেল তবুও মাথা নাড়িয়ে বলে, জি, আমি আপনার ব্রাদার। এর মধ্যে সাবরিহার চাচা বাসায় ঢুকলো। বয়স্ক লোক দেখে মুসাওয়াদ সুবাইতাকে নিয়েই দাঁড়িয়ে মুসাওয়াদেরকে পা থেকে মাথা পর্যন্ত কেমন চোখ পর্যবেক্ষণ করে পাশের সোফায় বসলো।
তিনি বসতেই একজন বৃদ্ধ হুজুর রুমে প্রবেশ করলো, সাথে সাবরিহার কাজিন আরো কিছু মানুষ। মুসাওয়াত বুঝলো এখন বিয়ে পড়ানো হবে। তবে বাসাটা এমন শান্ত ও গম্ভীর। তবু মুখে কিছু না বলে সুবাইতাকে কোলে নিয়ে বসে রইল। সুবাইতা এটা ওটা বলছে, আর কিছুক্ষণ পর পর মুসাওয়াদের গালে হাতে দিচ্ছে, দাড়ি ধরে টানাও পড়ছে কয়েকটা। যদিও একটু অস্বস্তি লাগছিল, তবে বাচ্চাটার সামনে এটা আর এমন কি। মুসাওয়াদ এমন বাচ্চাদের সংস্পর্শে খুব একটা আসেনি, তাই আরো বেশি হেজিটেট লাগছে। দৃঢ়ভঙ্গিতে লাল শাড়ি ও দোপাট্টা পরা সাবরিহা এগিয়ে এলো। তার চুড়ির নুপুরের শব্দ সারা রুমে বারংবার ঝঙ্কার তুলছে। সারা রুমের সাথে একটা মিষ্টি রজনীগন্ধা ফুলের সুবাস ছড়িয়ে পড়ল। মুসাওয়াত টের পেল ওই হাঁটুর বয়সী মেয়েটা রুমে প্রবেশ করেছে। তবে কোনো একটা অদৃশ্য জড়তার কারণে সে চোখ তুলে তাকাতে পারছে না। সাবরিয়াকে ধীরে তার চাচা পাশে বসালেন। মেয়েটা জড়তা আশ্বস্তিতে মাথা নিচু করে আছে। সাবরিহা বসাতেই সবাই নড়ে চড়ে ওঠে, আর সাবরিয়ার চাচা হুজুরকে দোয়া পড়তে বলে। সাবরিয়ার দম আটকে বসে আছে, এক হাতে ওড়না পেঁচিয়ে অনেকটা জড়তা নিয়ে তীর পল্লবে চোখ তুলে মুসাওয়াদের দিকে তাকায়। মুসাওয়াদও কি মনে করে হুট করে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। দুজনেই কিছুটা ভড়কে যায়। সাবরিহা লজ্জিত মুখে আবারও চোখ নামিয়ে নিল, কিন্তু মুসাওয়াদ বোকার মতো সাবরিহার শ্যামবর্ণের মুখটার দিকে তাকিয়ে রইল। সাথে অবাকও হলো। সে মেয়েটার অস্বস্তিতে ফেলতে চায়নি, তবে কেন এমন হলো? কেন একই সাথে তাকাতে হলো তাদের? ঢোক গিলল। এমনভাবে কখনোই মুসাওয়াত ভড়কায়নি। তাহলে কি হলো? হুজুর নিজের দোয়া পড়তে কনের উদ্দেশ্যে বলে উঠল, আপনি মৃত মুরসালিন কাদির এর একমাত্র পুত্র মুসাওয়াদ কাওয়ানকে 15,15,105 টাকা বিবাহ করিতে রাজি? বোকা হয়ে বসার সবাই মনে মনে হেসে ফেলল। সাবরিহা ম্যাডামকে মজা করে এই অ্যামাউন্টের কথা বলেছিল, আর ম্যাডামও এটাকে সাংঘাতিকভাবে সত্যি বিয়ের কাবিন দিয়ে দিল। আমিনা বেগম এগিয়ে এসে সাবরিহার মাথায় হাত রাখে। সাবরিহা ধীরে মাথা তুলে আম্পানা বেগমের দিকে তাকায়। তবে মা শমী বেগমকে দেখা গেল না। ঢোক গিলল, তাই আমিনা বেগম সাবরিহার মাথায় আলতো হাত তুলে বুলিয়ে দিল। আমি জানি কাবিনের কথাটা তুই মজায় বলেছিস, কিন্তু আমি মনে রেখেছি, তাই অবাক হবি না। আপাকে খুঁজছিস? আমায় ভরসা রাখ। আপা না থাকলেও আজকের পর থেকে তোকে আগলে রাখবো। আমার ছেলে কিন্তু দায়িত্ব নিতে জানে। ঠকবি না, বিশ্বাস করে দেখ একবার। কথা শেষ করার পূর্বেই মাথা নিচু করে ঢোক গিলল সাবরিহা। তারপর চোখ বন্ধ করে আলতো বড় শ্বাস টেনে ধীর গলায় বলে, জি কবুল। আমি তাকে আমার স্বামী রূপে কবুল করলাম। কলিজা ধড়ফড় করে উঠল মুসাওয়াদের। কেন হলো মুসাওয়াদ জানে না, তবে কলিজাটা কেমন নিজের জায়গায় নেই। মেয়েটা তাকে আজকেই সরাসরি প্রথমবার দেখলো, অথচ এত গাঢ় তার গলার স্বর। সাবরিহার বিয়েতে কবুল বলতেই সবাই আলহামদুলিল্লাহ বলে উঠে, সাথে সাবরিহার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আমিনা বেগম এত সময় বন্ধ রাখা শ্বাস ছাড়ল। এরপর ছেলের দিকে তাকিয়ে হুজুর এবার মাসুয়াদকে জিজ্ঞেস করলো, আপনি কি শফিউল সাহেবের প্রথম কন্যাকে নিজের স্ত্রী হিসেবে কবুল করেছেন? ঢোক গিলল মুসওয়াদ। তার কোলে এখনো সুবাইতা বসে আছে। কেন যেন একটা বড় দায়িত্ব তার মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে। তার মা, মেয়েটার অভিভাবক বলতে বাবার অবর্তমানে স্বামী হিসেবে সে থাকবে, আর এই পরিবারে কিছু হয়ে গেলে তার কোলে সুবাইতা। একটা শ্বাস ফেলল, এরপর ধীর গলায় শুধলো, আমি তাকে আমার স্ত্রী রূপে কবুল করলাম। সাথে পরিবারের আমার স্ত্রীর মৃত বাবার অবর্তমানে তার মা এবং বোনের সকল দায়িত্ব আমি গ্রহণ করলাম। গ্রহণ, দায়িত্ব, কর্তব্য। কে ভেবেছিল সে এটা বলবে? কেন বলেছে? কিসের কারণে? মুসাওয়াত জানে না। সে জানে এত মানুষের সামনে এত বড় কথা বলা উচিত হয়নি, কিন্তু সাবরিহা চাচার অভিব্যক্তি মুসাওয়াতের পছন্দ হয়নি।
তার তীক্ষ্ণ চোখ তাকে অন্য কিছুর ইঙ্গিত করছিল। ওই লোকের চাহনি ঘরের সামনেটুকু অবাক হলো। এই কথা শুনে সাবরিয়া কান্নায় ভেঙে পড়ল। আহ, একটা কবুল, একটা কবুলে এতটা শক্তি! সে একটা অভিভাবক পেয়েছে, মাথায় হাত রাখার মানুষ পেয়েছে, সাথে নিজের পরিবারের জন্য একটা নিশ্চিত ছায়া। আমিনা বেগম মুখে হাসি ফুটালো, সাথে মনে মনে বলল, মোরসালেন কাদিরের যোগ্য পুত্র, কোনো দায়িত্ব থেকে সে পালায় না। এখন কেমন গর্বিত বোধ হচ্ছে এই রত্নাকে নিজের গর্ভে ধরে। ঘরের কোনায় কোনায় ফিসফাস উঠলেও কাজী সাহেব ধীর গলায় বললেন, আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পন্ন হলো। সবাই আলহামদুলিল্লাহ বলল। সাবরিহা চাচা আর বসলেন না, চোখ মুখ কুঁচকে চলে গেল। মোসাওয়াত তাকিয়ে তার প্রস্থান দেখলো। অদ্ভুত মানুষ। ভাইয়ের মেয়ে আর নিজের মেয়ের পার্থক্য ঠিক কতটুকু হতে পারে? ঠিক কতটা পার্থক্য থাকার কারণে এতটা হিংসা অথবা অহংকারও একটা বিয়েতে, অথবা একটা কথায় অখুশি হতে পারে মানুষ? মোসাওয়াত জানে না। তবে এতদিনে মিলিটারি জীবনের মানুষ চেনার একটা সূক্ষ্ম ধারণা মোসাওয়াদের হয়েছে। তাই হয়তো প্রথম ঝলকেই মোসাওয়াদের আগে থেকেই এমন ভাবনা এলো, জীবন, আহ, তবুও জীবন সুন্দর। সাবরিয়াকে নিজের রুমে নিয়ে যাওয়ার হয়েছে। আরেকটা সময় মুসাদ এখনও ড্রয়িং রুমে বসে আছে, তার কোলে থেকে সুবাইতা নামছেই না। তবে বিয়ের আগে, তার বিয়ের পরে একটা অদ্ভুত অনুভব হচ্ছে মুসাদের। এই নিষ্পাপ মুখটাই কিছু একটা আছে। সাথে হুট করেই চোখে ভেসে এলো এক শ্যাম বর্ণের লাল শাড়ি পরা জড়তায় জড়ানো মুখ। আমিনা বেগম এলেন ঠিক তখন, সাথে সুমি বেগমও। তাকে কোথা থেকে আমিনা বেগম ধরে এনেছে কে জানে। সুমি বেগম এসে মুসাওয়াতকে দেখে হাসলো। মুসাওয়াতও তাকে দেখে উঠে দাঁড়িয়েছে। সালমা দিল। সুমি বেগম সন্তুষ্ট হলেন, বুঝি হাস্যোজ্জ্বল গলায় ধীরে বলে, বাবা, তুমি এখানে না বসে সাবরিহার রুমে যাও আর সুবাইদাকে আমার কাছে দাও। মুসাওয়াত মৃদু হেসে বলল, না মা, ও আমার কাছেই থাক। বাকিটা বলতে কেমন অদ্ভুত জড়তা কাজ করছে। সুমি বেগম হাসলেন। ছোটবেলায় কি সুন্দর তাকে মা বলে ডাকলো, মনে হচ্ছে কত আগে থেকেই পরিচয়। তাই নিজ থেকেই বলে, ওই যে বাম দিকে রুমটা সাবরিহার, যাও। ব্রাদার, ওটা চিত্তালের লুম। মুসওয়াদ জড়তা নিয়ে হেসে পা বাড়ালো সাবরিহার রুমের দিকে। তারপর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে ভেতর থেকে জবাব এলো। আসুন। ধীরে দরজাটা খুলে মুসওয়াদ ধীর পায়ে রুমে ঢুকলো। সাবরিহা ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় তাকিয়ে মুসওয়াদের রুমে প্রবেশ করতেই গম্ভীর অথচ ভাঙা গলায় বলে, ওখানেই দাঁড়ান। সাথে সাথে দাঁড়িয়ে যায় মুসওয়াদ। তারপর প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকাতে সাবরিহার আয়না চোখে চোখ রেখে ধীরে বলে, আপনার জন্য আমার এসএসসির রেজাল্ট যে খারাপ হয়েছে তা কি জানেন আপনি? কথাটা বলেই সে চেয়ারটা থেকে উঠে দাঁড়ায়। তারপর ঘুরে মুসওয়াদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কে বলেছিল সেদিন ছুটির সময় গার্লস স্কুলের সামনে আসতে? ওই যে সর্বনাশ করলেন আমার, সেই সর্বনাশ হয়েই আমার জীবনে ঢুকলেন কেন বলুন তো? একটু অবাক হলো মুসওয়াদ। মেয়েটাকে কি নির্লজ্জ বলে আখ্যা দেবে মুসওয়াদ? কিন্তু কোথাও যেন একটা জড়তা কাজ করছে। ঢোক গিল মুসওয়াদ। সে এখনো বোকা চোখে সাবরিহার দিকে তাকিয়ে আছে। সাবরিহা বিরক্ত নিয়ে বাস ফেলে সুবাইতাকে উদ্দেশ্য করে বলে, সুবাইবাবু লিপি দেবে? দিবুই। তাহলে এক কাজ করো, এখন ভাইয়ার কোল থেকে নেমে আম্মুর কাছে যাবে, তারপর আমি ডাকলে আসবে, তাহলে সিস্টারের সব লিপি দিয়ে দিব। সত্যি? হুম। আর অপেক্ষা করলো না, উল্টো মুসওয়াদের কোল থেমে যেতে চাইল। মুসওয়াদ ওর বোকার মতো নামিয়ে দেয়। সাবরিহা এখনো বোকামুখে তাকিয়ে থাকা মুসওয়াদকে দেখলো। মৃদু হেসে এগিয়ে রুমে দরজা বন্ধ করতেই মুসওয়াদ ভাবনা ভেঙে, তবে সে কিছু বলার আগে সাবরিহা বলে, ধন্যবাদ। কেন? কপাল কুঁচকে জিজ্ঞেস করে মুসওয়াদ। তা দেখে সাবরিহা একটু হাসলো, তারপর বলে, এই যে দায়িত্ব নিলেন,
যদিও আপনার একার উপর আমি সবকিছু একেবারে ছেড়ে দেব না, তবে ওই যে আমি আছি তো, এই কথাটা বলার মানুষের অভাব ছিল আমাদের। এখন আপনি তো তাও পূরণ করে দিলেন। মুসওয়াত কিছুটা অপ্রস্তুত হয়েই সাবরিহার দিকে তাকালো। সাবরিহার গলায় একটা অদ্ভুত কোমলতা ছিল, যেন সে একেবারে নিঃশব্দে মুসওয়াতকে পরবর্তী কিছু করতে প্ররোচিত করছিল। তবে তার চোখের মধ্যে সেও কিছুটা দ্বিধা অনুভব করছিল। আমি জানি আপনি কিছু বুঝতে পারছেন না, তবে ধৈর্য ধরুন। আমি আপনার থেকে কিচ্ছু লুকাবো না। আপনার মায়ের বাছাইকৃত আপনার যোগ্য হব, এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। সাবরিয়া খুব সাবধানে ধীরে কথাগুলো বলল। তার কণ্ঠে কোনো রুক্ষতা ছিল না, বরং এক ধরনের মিনতি ছিল, একটা অদ্ভুত আনন্দ ছিল, যেন সে নিজের অবস্থান জানতে চায়, কিন্তু কখনোই চাপ প্রয়োগ করতে চায় না। তবে মুসওয়াদের সাথে মিশে থাকতে চায়। মুসওয়াদ কিছুটা অস্বস্তি অনুভব করলো, তবে তার মুখে কোনো জবাব ছিল না। সাবরিয়া তীব্রতা ছাড়া এক ধরনের স্থিতিশীল শান্তির সঙ্গে এগিয়ে এসে দুই কদম মুসওয়াদের সামনে দাঁড়িয়ে এরপর সাবরিহার মুখ তুলে মুসওয়াদের চোখে চোখ রাখে। মুসওয়াদ সাবরিহার থেকে ভালোই লম্বা চওড়া, আর সাবরিহা মুসওয়াদের বুক সমান, তাই তার সাথে কথা বলতে হলে এভাবে মুখ তুলেই থাকতে হবে। সাবরিয়া মুসওয়াদের চোখে চোখ রেখে একটা ঢোক গিলে। মুসওয়াদের বাম ভ্রুখানে একটা ছোট কাটা দাগ, আর চোখগুলো গাঢ় বাদামি, যা দূর থেকে না বোঝা গেলেও এত কাছে থেকে সাবরিয়া বুঝতে পারলো এই চোখেই কাঠিন্য। শক্ত গম্ভীর মুখ দেখে সে প্রেমে পড়েছিল। মুসওয়াদদেরকে সাবরিহা দেখেছিল তাদের স্কুলের সামনে, কালো শার্ট পরিহিত, শার্টের হাতা ফোল্ড করে একটা সানগ্লাস পরে তার কালো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, খুবই ব্যক্তিত্বের সাথে। সাবরিহার স্কুল জীবন শেষ ক্লাস ছিল ওই দিন, আর ছুটির সময় ছিল। সাবরিহার মাসওয়াদকে দেখে হাবার মতো তাকিয়েছিল অনেকটা সময়। তারপর যখন দেখলো আমেনা ম্যাডাম এসে মুসওয়াদের সাথে কথা বলে গাড়িতে উঠছে, তখন আর বুঝতে বাকি নেই এটাই আমেনা ম্যাডামের শক্তপোক্ত কাঠখোট্টা নেভিয়ান ছেলে। আমিনা ম্যাডাম আগে থেকেই সাবরিহাকে ভীষণ পছন্দ ছিল, সাথে আমিনা মিসও সাবরিহাকে দারুণ পছন্দ করত। তারপর তো পরীক্ষা, আর পরীক্ষার পর বড় কলেজে চান্স পেয়েও এই কলেজে থেকে গেছে সাবরিহা। মাঝে সামিউল সাহেবের সাথে আমিনা বেগমের একটা পরিচিতি ছিল, তা জানতোই না সাবরিহা, কিন্তু ততদিনে সাবরিহা আমিনা বেগমের মনে শক্তপোক্তভাবে জয় করে নিয়েছিল। আর এরপর হুট করেই সামিউল সাহেবকে আমিনা বেগম নিজে থেকেই বিয়ের প্রস্তাব পাঠান। বাবা একটু গড়িমসি করেছিল মুসওয়াদের বয়স একটু বেশি হওয়ায়, কিন্তু সাবরিহা এদিকে বেহায়ার মতো এসব শুনে জেদ ধরেছে আর বাবাকে বলেছে, আমি বিয়ে করলে ওই পোড়া খাওয়া ব্যক্তিত্বের নেভি অফিসারকেই করব। বাবা একটু সময় নিয়েছিল, তারপর সুমি বেগম আর আমপানা বেগম এত বোঝাতে সবাই রাজি হয়ে যায়। আর তারপর শুরু হয় অপেক্ষা। কিসের অপেক্ষা? মুসওয়াদের ফেরার অপেক্ষা। মাঝে হুট করে বাবা মারা গেল। এই সময়টা আমিনা বেগম সাবরিহাকে সাপোর্ট দিয়েছে। তারপর তো মুসওয়াদ আসতেই বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব প্রস্তুতি হয় শুরু। আর তারপর সময় বুঝে মুসওয়াদকে ঠিক রাজি করে নেয় আমিনা বেগম। দম ফিরল সাবরিহা। তারপর ধীর স্বরে বলে, আমি জানি আপনি একজন কঠিন মানুষ, কিন্তু আপনি যে দায়িত্ব নিয়েছেন সেটা আমাকে কিছুটা আশ্বস্ত করেছে। আমি জানি হয়তো আপনি পুরোপুরি একা সামলে উঠতে পারবেন না, কিন্তু যতটুকু বলেছেন এতেই আমি কৃতজ্ঞ। সব থেকে বড় কৃতজ্ঞতা এই যে আপনি আমার জীবনে এসে আমায় পূর্ণ করে দিলেন। মুসওয়াদ অনেকটা সময় মেয়েটার মুখে তাকিয়ে রইল। মেয়েটার মুখে ভয় নেই, আছে আত্মবিশ্বাস। এত ছোট্ট বয়সে এত আত্মবিশ্বাস। একটুখানি হাসলো, কিছুটা অজান্তেই। সে মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু সাবরিহা ফের বলল, আমি চাই আপনি আমায় সাহায্য করুন, যেন আমি আপনার যোগ্য স্ত্রী হতে পারি, সাথে সবকিছুই আপনার সামনে প্রকাশ করতে পারি। আমি চাই না যে আপনি কোনো সময় আমার জন্য কোনো অস্বস্তিতে পড়ুন। এবার মুসওয়াদের দৃষ্টি আর একটু গম্ভীর হলো। তার চোখে এক ধরনের সম্মান ছিল, তবে সে বুঝতে পারছিল সাবরিহা একেবারে অযথা কোনো চাপ সৃষ্টি করছে না, বরং সাবরিহা খুব নরম এবং ভদ্রভাবে তার পাশে থাকতে চায় আর তার কাছে সাহায্য চাচ্ছে। মুসওয়াদ খানিকটা নরম গলায় বলল, আমার কাছ থেকে আপনাকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় আমি করব। আম্মাকে কথা দিয়েছি আমি। তবে আমার কিছু প্রশ্ন আছে। সাবরিহা একটু হাসে,
তাতে যেন আর চোখের কোণে কিছুটা অস্বস্তি ছিল। বলল, ধন্যবাদ। আমি সত্যিই আশা করি আপনি পাশে থাকবেন আর আপনার সব প্রশ্নের জবাব ধীরে ধীরে পেয়ে যাবেন। একটু ধৈর্য রাখতে হবে, তবে আম্মুর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আম্মু যথেষ্ট সুন্দর একটা মানুষ, তাকে আমি ভীষণ পছন্দ করি। সে আমার মায়ের মতো। এবং আপনার মা অর্ধাঙ্গ, আপনি আমার। ভরসা করুন, আপনার মাকে দেখে রাখার দায়িত্ব আমার। আমার পরিবারের দায়িত্ব নিলেন, আমি না নিয়ে যাই কি কোথায়? আর ওই বাসা, আম্মু আর আপনি এখন সব আমার। একটা কবুলে আমি সব জিতে নিয়েছি, ছিনিয়ে নিতে পারবেন না। এই মুহূর্তে মাসুয়াদ যেন উপলব্ধি করলো যে সাবরিহার মৃদু আর নরম দৃষ্টিভঙ্গি তার জীবনের কঠিন প্রেক্ষাপটের মাঝে এক অদ্ভুত শান্তি এনে দিতে পারে। তবে সাবরিয়াকে তার ধোঁয়াশায় রেখেছে। সাবরিয়া আগে থেকেই তাকে চিনত। এখন যদি মেয়েটা ইন্টার কমপ্লিট করে, তাহলে তাকে মেয়েটা আরও 2 বছর থেকে 3 বছর আগে দেখেছে। কোনো গার্লস স্কুলে কথা বলছে মেয়েটা। মা কি আগে থেকেই মেয়েটাকে চিনতো, বা এমন কিছু যা মা মুসুবাদের থেকে লুকিয়েছে? সাবরিহা এখনো মুসুবাদের দিকে তাকিয়ে আছে। হুট করেই সে আবদার করার কণ্ঠে বলে, আপনার ওই ভ্রুর ওখানের ওই কাটা দাগটা কি আমি একটু ছুঁয়ে দেখতে পারি? একটু। ভরকায় ছেলেটা। মেয়েটা এত স্বাভাবিক হচ্ছে কিভাবে? জবাব দিতে পারল না মুসওয়াদ। তবে সাবরিহার অনুমতির প্রয়োজন বোধ না করেই পায়ে ভর দিয়ে হাত উঠিয়ে মুসওয়াদের ভ্রুর সেই আকর্ষণীয় কাটা দাগটায় আলতো হাত ছোঁয়ায়। তারপর আবার শান্ত মতো সোজা হয়ে দাঁড়িয়ে মুসওয়াদের দিকে তাকিয়ে আবারও বলে, আরেকটা আবদার করি। আসলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আপনি আমার, মানে আপনাকে আমি বিয়ে করে নিয়েছি। মুসওয়াদের কেন যেন হাসি পেল। এই মেয়েটা কিছুক্ষণ আগ পর্যন্ত খুব বুঝদারের মতো কথা বললে, তো এই বাচ্চাদের মতো আবদার করছে। তাই ধীর স্বরে বলে, বলুন, চেষ্টা করব। সাবরিহার হাসি চড়া হলো। সে বলল না, হুট করেই মাসুয়াদকে চাপটে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কান্না করে দেয়। হুট করে এমন করায় ভরকে যায় মুসুয়াদ। সে কি বলবে, কি করবে? মেয়েটা হুট করেই কাঁদছে কেন? ভরকানো গলায় বলে, এই, কাঁদছেন কেন আপনি? কি হয়েছে বলুন আমাকে। নাক টানার শব্দেও শোনা যায়, শুধু সাথে মাথা নাড়ায় সাবরিহা। তার আরেকটু শক্ত করে সেই বাঁধন যেন মুসওয়াদকে ছেড়ে দিলেই মুসওয়াদ হারিয়ে যাবে। সাবরিহা জানে এটা একটা হাবলা ও বেহায়ার মতো কাজ। তবে মুসওয়াদকে নিজের করে পাওয়ার আনন্দে যেন সব হুঁশ জ্ঞান হারিয়েছে। সাবরিহা জানে, তবুও আবদারের গলায় বলে, জড়িয়ে ধরলে এমন ভাবে ধরতে হয় যেন কেউ পালিয়ে যেতে না পারে। তাই আমার শক্ত করে জড়িয়ে ধরুন তো, যাতে আপনি বা আমি কেউ আর পালাতে না পারি। মুসওয়াদ কি হলো কে জানে, ওই হাঁটুর বয়সী মেয়েটার কথা বলার সাথে সাথেই নিজের অজান্তে জড়িয়ে ধরে মেয়েটাকে। মেয়েটা কি বেহায়া, বেলাজ এসব বলে কি আসলেই আখ্যা দেবে মেয়েটাকে? কিন্তু সে যে রকমের মেয়ে, এতটা সহজ না হলেও সে কখনোই তার খোলস ছেড়ে বেরোতে পারত না। একটা সম্পর্ককে সহজ করতে একজন একজনকে আগে বাড়তে হয়। সেখানে মেয়েটা চাইছে সব সহজ করতে। তাহলে মুসওয়াদ একটু সময় দিলে কি আর এমন হবে? একটা চান্স দিয়ে দেখাই যাক। বয়স তো হয়েছে, সাথে সব অফিসাররা বিয়ে করে বাবাও হয়ে গেছে। সেখানে মুসওয়াদ ভাবতে পারলো না। মুসওয়াদ নিজের ভাবনায় নিজেই বোকা হলো, সাথে লজ্জিত হলো ভীষণ। বিয়ে করতে না করতে এসব চিন্তা কেন আসছে তার মাথায়? সে তো এত অভদ্র অসভ্য ছিল না। হলো কবে থেকে যে এইভাবে চিন্তা করছে সে? ঢোক গেল ছেলেটা। এর মধ্যে কানে এলো সাবরিহার বলা ধীর স্বরে এক ভয়ঙ্কর আকুল আবেদন। উইল ইউ গিভ মি আ কিস অন মাই ফরহেড? থমকালো মুসওয়াদ। এত সাবলীলভাবে কে এমন আবদার করে? মুসওয়াদের কি করা উচিত, সে কি করবে? ভাবনার মধ্যে রুমের দরজায় নক পড়ল। দুজনের ভাবনায় ভাটা পড়ে। আর সাবরিহা নিজের হুঁশে আসতেই ছিটকে সরে যায়, সাথে লজ্জায় গুটিয়ে এলো মেয়েটা। মুসওয়াদ বাধা দিল না। ঘুরে রুমের দরজার দিকে একবার তাকিয়ে আবারও সেখান থেকে চোখ বুলিয়ে সাবরিহার দিকে তাকায়। সাবরিহার মাঝে এত সময় জড়তা না দেখে গেলেও এখন জড়তা দেখা যাচ্ছে। লজ্জায় লালিমা আভা পড়ে গেছে মেয়েটার মুখে। মাথা তুলে নিচু করে এলোমেলো চোখে দৃষ্টি ফেলে জড়তা মেঝেতে পা খুঁটছে। খুঁড়তে খুঁড়তে ধীরে অস্পষ্টে বলে, আম আম আমি অ্যাকচুয়ালি সরি।
আসলে এক্সাইটমেন্টে কি থেকে কি করে। কথা সম্পূর্ণ করার আগে মুসওয়াদ এগিয়ে এসে তার হাতের আজলাই উঠিয়ে নিল। পরিপূর্ণতায় ছোট্ট পরশিকে দেয়। নিঃসংকোচ আবেদন ছিল মেয়েটার। মেয়েটা এত জড়তা কাটিয়ে খুব কাছে আসতে পারলে মুসাওয়াদের উচিত একটু ছাড় দিয়ে আরেকটু কাছে আসার পথ খুলে দেওয়া। মুসাওয়াদ ওষ্ঠ ছোঁয়াতেই চোখ বন্ধ করে কেঁপে উঠল মেয়েটা। তাই স্পষ্ট টের পেয়েছে মুসাওয়াদ এই ছোঁয়া পবিত্র, হালালের সাথে মেয়েটার একটুখানি জেদ আর আবদারও থাকুক। মেয়েটা একটু আবদার না হয় পূরণ করেই দিল। ওষ্ঠ ছুঁয়ে মুসাওয়াদ খুব শান্ত শীতল চোখে তাকালো সাবরিহার মুখপানে। সাবরিহা এখনো চোখ বন্ধ করে আছে। দেখতে মন্দ নয়, হলেই কি মায়ের পছন্দের ওপর পুরো ভরসা আছে মুসাওয়াদের। মা যা বাছাই করবে নিশ্চয় সেই জিনিস স্পেশাল। আবারও দরজায় নক পড়তে মুসাওয়াদ মেয়েটাকে ছেড়ে দেয়। সাথে সাথেই মুক্তি পেতেই ভারী শ্বাস ফেলে সাবরিহা। ঢোক গিলল সে। কখনো ভাবেনি এভাবে এতটা কাছে, সব স্বপ্নের মতো মনে হচ্ছে সাবরিহার। সাথে লজ্জাও পেল। লোকটাকে যতটা কাঠখোট্টা ভেবেছিল সাবরিহা ততটাও সে নয়। তবে সে কি বিয়ের প্রথম দিনই অসভ্য লোক বলবে সাবরিহা? কিন্তু দাবি তো সাবরিহার ছিল। আর ভাবতে পারল না, লজ্জায় মাথা নুইয়ে আসছে। আজকে আর মুসাওয়াদের দিকে চোখ তুলে তাকাবে না সাবরিহা। তাকালেই মনে হবে লজ্জায় মরে যেতে। কিন্তু সাবরিহা এত দ্রুত মরতে চায় না। মুসাওয়াদের সাথে অনেকগুলো তুষিত তরঙ্গের বসন্ত পার করতে চায় সে। দরজা খুলতে আমিনা বেগমকে দেখে একটু লজ্জিত ভঙ্গিতে হাসল মুসাওয়াদ। তারপর মাকে পাশ কাটিয়ে চলে গেল সে। আমিনা বেগম বুঝতে আর বাকি নেই ছেলে কোনো লজ্জা পেয়েছে, তাই আর কিছু বলেনি। মুসাওয়াদ চলে যেতেই আমিনা বেগম ধীরে রুমে প্রবেশ করে। তারপর সাবরিয়াকে উদ্দেশ্য করে বলে, কিরে, বিয়ে হতে না হতেই আমায় ভুলে গেলি? নট ফেয়ার। এখন কি এখানেই থাকার ইচ্ছে আছে নাকি বাসায় যাবি? অবাক হয় সাবরিহা, সাথে ভালোও লাগে। আমিনা ম্যাম মানুষটাই এমন, কত সুন্দর করে মানুষকে আপন করে নিতে জানে। তবে অবাক গলায় বলে, বাসায়? তোর বাসায়? এখন মোসোয়াদের ঘরই তোর ঘর, তোর বাসা। এখন এটা তোর বাবার বাড়ি। দম আটকে এলো সাবরিহার। বিয়ে হতে না হতেই সাবরিহার পর হয়ে গেল নাকি? এখন এইটা তার বাড়ি নেই, এটা তার বাবার বাড়ি? কথা বলতে পারলো না। আমিনা বেগম হাসলেন। তারপর মাথায় হাত রেখে বলে, একদম নার্ভাস হবি না, মন খারাপ তো একদমই না। বাসায় চল, যখন মন চাইবে চলে আসবি। আমি কিন্তু একটুও আটকাবো না। এখন ফিরতে হবে, রাত অনেক হয়েছে। ব্যাগ গুছিয়েছিস? এবারেও জবাব করতে পারল না সাবরিহা। সুমি বেগম এলেন তখন। তারপর পেছন থেকে বললেন, ভাবি ওর কথা বাদ দেন, ওই যে পিছনে লাগেজ আছে, ওখানে ওর দরকারি জিনিসপত্র আছে। আমিনা বেগম হাসলেন। প্রতিটা মেয়েই এমন সময় পার করে, তাই আমিনা বেগম চায় না সাবরিহার উপর জোর খাটাতে। তাই ধীরে বলে, তুই কি আজকে এখানে থাকবি? তাহলে আমি আর মোসাদ চলে যাই। তুই থাক, যখন ফিরতে ইচ্ছে হবে কল দিস, নিয়ে যাব। এবার চমকালো সাবরিহার। নির্লজ্জের মতো চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, আমি যাব, যেতে চাই। শিকারী নিজেই আমার কাছে এসেছে, তাকে ছাড়ি কি করে আমি? অথচ মুখ থেকে একটা কথাও উচ্চারণ করতে পারল না। মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি যা বলবেন তাই হবে আমিনা ম্যাডাম। মিষ্টি হাসলো। আমিনা বেগম ঠিক জানেন সাবরিয়ার মনে কি চলছে, তাই নিজেই এগিয়ে এসে লাগেজ তুলে নিয়ে বলে, আমার মুসাওয়াদের মতো আম্মু ডাকবি সাবরিহা। এই আপনি টাপনি শুনলে আমি কিন্তু বুড়ি বুড়ি ফিল পাই। তখন আবার আবদার করে বলবো, বুড়ি হচ্ছি, নাতি নাতনি দেখতে চাই। আর ওই সব ম্যাডাম ম্যাডাম আগে ডাকতি, ওটা আলাদা। এখন তুই আমার ছেলের বউ, এখন আমাকে আমার ছেলের মতোই আম্মু ডাকবি, বুঝলি? আমপানা বেগমের প্রতিটা কথায় লজ্জায় নুইয়ে গেছে মেয়েটা। শুধু মাথা নাড়িয়ে অস্পষ্টভাবে বলে, হুম। আমিনা বেগম আবারও হাসলো। তারপর বলে, তাহলে আয়। এই মুসাদ, এদিকে আয়, লাগেজটা নিয়ে গাড়িতে তোল। মুসাওয়াদ এলো ডাক দেবার কিছু সময় পরে। এসে এদিক ওদিক না তাকিয়ে লাগেজ নিয়ে চলে গেল। কেন যেন খুব জড়তা কাজ করছে। লাগেজ নিয়ে গাড়িতে রেখে এসে আবারও
বাসায় এলো মুসওয়াদ। তখন সুমি বেগম মেয়েকে জাপটে ধরে কাঁদছে, আর আমিনা বেগম বোঝানোর চেষ্টা করছে, সাথে সুবাইতাও বোনের আঁচল ধরে আছে। সাবরিহাও কান্না করছে, কান্নার ধমকে শরীর ভেঙে আসছে। বিয়ে শেষ হতেই ধীরে 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 যারা ছিল তারা চলে গেছে। তাতে মোসাওয়াদের খানিকটা অবাক লাগলেও ততটা ভাবে না। সে এগিয়ে এসে সুমি বেগমের সামনে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে, রাত হচ্ছে। সুমি বেগম মুখ তুলে সাবরিয়ার হাতে মোসাওয়াদের হাত তুলে দিয়ে বলে, সাবরিহা আমাদের ভীষণ শখের মেয়ে ছিল বাবা, ওকে দেখে রাখবে। এখন থেকে ওকে দেখে রাখার দায়িত্ব তোমার বাবা। যদি কখনো মনে হয় আমার মেয়ের দায়িত্ব আর নিতে পারছো না, তখন আমার মেয়েকে এভাবেই ফিরিয়ে দিয়ে যেও, তবুও ওকে কষ্ট দিও না। সাবরিয়ার বাবার কাছে যেন বলতে পারি মেয়েটা ভালো আছে, মেয়েটা যোগ্য মানুষের কাছে আছে। শান্ত শীতল চোখে নির্মিশেষে চোখ তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর সাবরিহার হাতটা আরেকটু শক্ত হাতে ধরে বলে, এই যে হাতটা ধরলাম, নিজের শরীরের এক বিন্দু রক্ত থাকলে তা দিয়ে আপনার মেয়েকে আগলে রাখার চেষ্টা করব। আম্মু আর আপনার মেয়েকে দেখে রাখবো, ভরসা করুন। সাবরিহাকে সারা জীবন ভালো রাখবো। কথার কি একটা যেন ছিল। সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। মুসওয়াদ সবাইকে দেখে আবারও নির্জীব গলায় বলে, আমাদের ফিরতে হবে। গাড়ি চলছে নিজস্ব গতিতে। গাড়ির মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছে, সাথে মুসওয়াদের নাসারন্ধ্রে একটা মেয়েলি মিষ্টি ঘ্রাণ ধাক্কা দিচ্ছে বারবার। তাতে যেন মনোযোগ সরে যাচ্ছে। আমপানা বেগম আগে এসে পেছনে বসেছিলেন, এখন ঘুমিয়ে গেছে। অনেক সময় সাবরিহাও সিটে মাথা হেলিয়ে চুপ করে চোখ বন্ধ করে আছে, হয়তো কিছু একটা ভাবছে। মুসওয়াদ গাড়ি ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার লুকিং গ্লাসে দিয়ে চোখ ঘুরিয়ে সামনে পেছনে তাকাচ্ছে। এমনটা মুসওয়াদের কখনোই হয় না। তবে এবার কেন ড্রাইভে মনোযোগ দিতে পারছে না সে? কি সমস্যা, কি কারণ ঠিক করতে পারল না। কিছু সময় পর পর সাবরিহার চুরির শব্দে মনোযোগ আবারও ভ্রষ্ট হচ্ছে মুসওয়াদের। তাই গভীর গলায় বিড়বিড় করে বলে, আমি কোনো জেন্টলম্যান নই তরঙ্গ। আপনি অতল সমুদ্রের মতো, নীল সমুদ্র আমার নির্ভীক বানিয়েছে, আর আপনি সেই তরঙ্গ যে আমার নির্জীবতাকে চূর্ণে বিচূর্ণ করেছেন। আপনি যেমন আপনার তাণ্ডবের ঢেউই আমাকে উন্মাদ করবেন, আমি আপনাকে ছিন্ন ভিন্ন করব আমার শর্তে। আপনার চুরির শব্দ, নূপুরের কম্পন, সব কিছু আমার ছোঁয় এমনভাবে আপনাকে গেঁথে যাবে যা কখনোই আপনার থেকে মুক্তি পাবে না। নট ইভেন when I tear your parts pieces by pieces, while you whisper my name between your settled breath, তরঙ্গ। গাড়ি এসে থেমেছে মুসওয়াদের অ্যাপার্টমেন্টের সামনে। মুসওয়াদ গম্ভীর শ্বাস ফেলে প্রথমে পাশে তাকালো, সাবরিহা ঘুমিয়ে গেছে। তারপর পেছনে তাকালো, আমিনা বেগমও ঘুমিয়ে আছে। কাউকেই ডাকতে ইচ্ছে করছে না, তবুও প্রথমে ধীর গলায় মাকে ডাকলো। আম্মা, আম্মু, এসে গেছি আমরা, উঠো। পিটপিট করে ধীরে ধীরে তাকায় আমিনা বেগম, তারপর আলতো হেসে বলে, কখন এলাম? কি বলি? আচ্ছা। বলে সাবরিহাকে দেখে বলে, সাবরিহা তো ঘুমোচ্ছে। হ্যাঁ, তাই তোমাকে ডাকলাম। আচ্ছা বাবু শোন, ওকে ডাকার দরকার নেই, তুই এক কাজ কর, ওকে কোলে তুলে নে। কি? আমি? ঘাবড়ে গেল মুসওয়াদ। চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে আমিনা বেগম ধীরে হাসলো, তারপর বলে, তোদের দিদুন ভীষণ শৌখিন মানুষ ছিল বুঝলি কায়ান। আমার বিয়ে হলো, সেই বড় অনুষ্ঠান করে একদম পালকিতে নিয়ে এলো আমায়। তারপর তোর বাবাকে বলল বৌমাকে কোলে তুলে ঘরে তুলতে হবে, এটা নাকি ওনাদের বাড়ির রেওয়াজ। আমি তো লজ্জায় মরি মরি অবস্থা। এদিকে তোর দিদুনও বলে দিয়েছে বউকে কোলে করেই ঘরে তুলবে, নচেত নয়। কি আর করা, তোর বাবা আবার একটু নির্লজ্জ প্রকৃতির ছিল। দ্বিতীয়বার বলতেই ধেই ধেই করে আমায় কোলে তুলে নিল। আমি লজ্জায় রুম থেকে দুদিন বের হইনি। কথাটা বলে আমিনা বেগম খিলখিলিয়ে হেসে ফেলল। ততক্ষণে সাবরিহা উঠে গেছে, আর আমিনা বেগমের বলা শেষ হতেই ভীষণ আগ্রহী গলায় বলে, তারপর তারপর কি হলো আম্মু? দুজনেই সাবরিহার দিকে তাকালো। সাবরিহাও বোকা বোকা মুখে বলে, কি হলো আম্মু, বলো কি হয়েছে তারপর? আমিনা বেগম হাসি থামিয়ে জিজ্ঞেস করে, কখন উঠলি? ঘুম ভাঙতেই তো শুনলাম তুমি বাবার আর তোমার বিয়ের গল্প বলছিলে।
তাই আর কথা বলিনি। আচ্ছা, উঠেই তো গেছিস, এখন দ্রুত নাম। আর কায়ান, গাড়িটা রেখে দ্রুত সাবরিহাকে কোলে তুলে নে। রীতিরেওয়াজ না মানলেও এটা বংশ পরম্পরায়, তাই এটা মানতেই হবে। এদিকে সাবরিয়ার মনের মাঝে বোধহয় ঘুঙুর পড়ে নাচছে। মুসওয়াত তাকে কোলে তুলে বাসায় নিয়ে যাবে, ইস, ভাবতেই দম বন্ধ কর, লজ্জা হানা দিচ্ছে। শ্যামবর্ণের অঙ্গনার গায়ে মুসওয়াত এবার সাবরিহার রক্তিম মুখে তাকালো। মেয়েটা বোধহয় শুধুর সুযোগ খুঁজছে। মুসওয়াদের কাছে আসার দীর্ঘশ্বাস ফেলল সে। আর আমিনা বেগমের গাড়ি থেকে নেমে যেতেই সাবরিহা নেমে এলো। তারপর মুসওয়াদ গাড়ি ঘুরিয়ে পার্কিং লটে এসে জায়গা মতো গাড়িটা ধীরে ধীরে হেঁটে এলো। আমিনা বেগম মুসওয়াদের অপেক্ষায় ছিল। আসতেই উনি বলে, সাবরিহাকে কোলে তুলে আনবি কায়ান, যা বলেছি শুনিস। আর আমি গেলাম। সাবরিহাকে তো ঘরে মিষ্টি মুখ করিয়ে প্রবেশ করাতে হবে। কোনো মতে তাড়াহুড়ো করে কথাটুকু বলে আমিনা বেগম চলে যান। সে চায় না ছেলেটা তার সামনে অস্বস্তিতে পড়ুক। তবে এটা বংশের রীতিতে না থাকলেও আমিনা বেগম এমনটা বলতেন। ছেলেটা জড়তা নিয়ে বসে আছে, অথচ ছুটি আছে আর 6 দিন। এখন যদি একটু কোনোভাবে সব ঠিকঠাক করতে পারে, তাহলে সাবরিহাকে মুসওয়াদের সাথে পাঠাতে আর ঠেকাই কে? আমিনা বেগম চলে যেতেই মুসওয়াদ সাবরিহার দিকে তাকায়। কি একটা অবস্থা, ঢোক গিলল। মুসওয়াদ তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা, আমরা লিফটে যাই। লিফট অ্যাপার্টমেন্টের সামনে থাকলে না হয় আপনাকে কোলে তুলে নেব। সাবরিয়া মাথা নিচু করে খানিক সময় বাদে জবাব করে। আম্মু যদি জানতে পারে বকা দেবে। মুসওয়াদ ফুস করে শ্বাস ফেলল। তাহলে এই মেয়ে যে মায়ের ন্যাওটা হবে বুঝতে আর সময় লাগলো না। পাঞ্জাবির হাতাটা একটু উপরে উঠিয়ে এসে ধূপ করে সাবরিহাকে কোলে তুলে নেয়। প্রথমে বুঝতে না পেরে ভরকে যায় সাবরিহা, তবুও নিজেকে সামলে নিয়ে গলার উপর থেকে হাত রেখে বিপরীত সাইডে কাঁধের কাছে খামচে ধরে আছে। মুসওয়াদ আলতো চোখে হাতের দিকে তাকিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। সময়ের ব্যবধানে লিফট থামতে সেখানে উঠে 8তলার বোতাম টিপে দিতেই লিফটটা বন্ধ হয়ে যায়। সাবরিয়া এত সময় এক্সাইটেড থাকলেও এখন বুকের ভেতর ধুকপুকানি যেন একটু একটু করে বেড়েই চলেছে। আচ্ছা, মুসওয়াদ কি সাবরিহার ধুকপুকানি শুনতে পাচ্ছে? শুনলে লোকটা কি বলবে? আজকে সাবরিহা কেমন হ্যাংলার মতো কাজ করছে। নিশ্চয় তাকে পায়ে পড়া বেহায়া মেয়ে লোক ভেবে বসে আছে মুসওয়াদ। কিন্তু মুসওয়াদকে এতটা কাছে দেখে নিজেকে সামলাতে পারেনি। এখন মুসওয়াদ যা ভাবার ভাবুক, সাবরিহা এতে মন খারাপ করবে না। এর মধ্যে লিফট এসে থামলো গন্তব্যস্থলে। সাবরিহাও নিজের ভাবনা ভঙ্গুর করলো। মুসওয়াদ ধীর ভঙ্গিতে হেঁটে এসে 8 নম্বর ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালো। সাবরিয়ার খোলা দরজার দিকে একবার তাকায় তো একবার মুসওয়াদের দিকে। এতে সাবলীলভাবে একে কোলে তুলে নিয়ে এত সময় দাঁড়িয়ে থাকতে পারে। মুসওয়াদের কি হাত ব্যথা করছে না? তাহলে এত স্বাভাবিক কিভাবে? সাবরিহার ওজন 50 কেজি, অথচ মুসওয়াদকে দেখে মনে হচ্ছে সে 5 কেজির একটা তুলোর বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। কতটা সূক্ষ্ম, শান্ত, শক্ত চোয়ালের মুখ সামনের দিকে তাকিয়ে আছে। এই সময়ই আমেনা বেগম এলেন। তার হাতে একটা বড় কাচের প্লেট, তাতে সাজানো বিভিন্ন স্বাদের মিষ্টি, অন্য হাতে 1 গ্লাস দুধ। আমেনা বেগম এসেই বলেন, কায়ান, ওকে এখন নামা। এখন খাবে, দোয়া করব, তারপর আবারও তুলে তোর ঘরে নিয়ে যাবি। নিজেকে যতই স্বাভাবিক করতে চাইছে মুসওয়াদ, হচ্ছে না। এই মেয়েকে ঘরে কিছু উল্টোপাল্টা করে বসলে মেয়েটা শুধু সুযোগ খুঁজছে। অদ্ভুত সব নিয়ম। মন যে কি চায়, একটা কবুল কত কিছু বদলে দিল। সাথে তার মনও পাগলা ঘোড়ার মতো ছুটছে। কখন কি চাইছে কিছুই বুঝতে পারছে না সে। সাথে লাগামটাও টানতে পারছে না। বিরক্তিতে শ্বাস ফেলল মুসওয়াদ। ততক্ষণে আমিনা বেগম সাবরিয়াকে মিষ্টি খাইয়ে দুধ খাইয়ে দিল। তারপর মাথায় হাত রেখে দোয়া করে মুসওয়াদকে উদ্দেশ্য করে বলে, ওকে তোর ঘরে নিয়ে যা। ভীষণ ক্লান্ত মেয়েটা। আর শোন, কিছু প্রয়োজন হলে ডাকিস। আমার ভীষণ ঘুম পাচ্ছে, দ্রুত বাসায় আয়। মায়ের মুখের দিকে তাকালো মুসওয়াদ। এখানে তাকে সমুদ্রের মাঝে ফেলে মা বলছে সে ক্লান্ত। অদ্ভুত সব কিছু। ঢোক গিলে ধীরে কোলে তুলে নিল। সাবরিয়ার তো মজাই লাগছে। এত সুখ তার কপালে ছিল, এত সুখ, এত আনন্দ কপালে সইবে তো? তার তো কপালে শান্তি সয় না। ভেবেই মন খারাপ হয়ে এলো মেয়েটার।
রুমে এসে নামতেই সাবরিহার ভাবনায় ভাঙল। চোখ ঘুরিয়ে সারা রুম দেখে বুঝলো এটা সাজানো গোছানো রুম। সাবরিয়ার রুমটা পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। মুসাহাদ সাবরিয়াকে কোল থেকে নামিয়ে দ্রুত কভার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে। একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার, তারপর বাকি সব। সাবরিহা সারা রুমে চোখ বুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার এখনো বিশ্বাস হচ্ছে না এই ঘর এখন তার, আর এই ঘরের মালিকও এখন তার। 3 বছরের ভালোবাসার পূর্ণতা হয়ে এলো তার জীবনে। তার ধৈর্যের ফল মিষ্টি করে দিয়েছে তার সৃষ্টিকর্তা। তার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে সাবরিহা। এরপর ধীরে মাথার ঘুমটা খুলল, তবে এত ক্লিপ লাগানোর কারণে হাতে ব্যথা হয়ে আসছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খালি পেটে মিষ্টি আর দুধ খাওয়ায় শরীর গোলাচ্ছে। ভাবতে ভাবতে আসলে মাথা চক্কর দিয়ে পেটের ভেতর মোচড় দিয়ে শরীর গুলিয়ে উঠল। তখনই মুসওয়াদ কেবল ওয়াশরুম থেকে বেরিয়েছে, তাতে পাশ কাটিয়ে ওয়াশরুমে গিয়ে গলিয়ে বমি করলো মেয়েটা। প্রথমে থমকালেও মুসওয়াদ দ্রুত সাবরিহাকে ধরলো। সাবরিহাকে ধরতে শরীর ছেড়ে দিল মেয়েটা। নিভু নিভু চোখে তাকিয়ে ধীরে শুধু বলল, ভীষণ খারাপ লাগছে কায়ান। মায়া এলো মেয়েটার প্রতি। ধীরে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল মুসওয়াদ। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে মুখে পানি দিয়ে বলল, কুলকুচি করে ফেলে দিন। পরপর 3-4 বার করার পর মুসওয়াদ কিছু না বলেই কোলে তুলে সরাসরি বিছানায় এনে রাখলো সাবরিহাকে। সাবরিহা এখনো নিভু নিভু চোখে তাকিয়েই আছে। মুসওয়াদ শান্ত চোখে তাকিয়ে বলে, কান্নে কিছু? জবাব এলো না। সাবরিহার মুখ নাড়িয়ে কিছু একটা বলল, তবে শোনা গেল না। মুসওয়াদ দীর্ঘশ্বাস ফেলে তারপর ধীরে দরজা ঠেলে বেরিয়ে এসে মায়ের রুমের দিকে তাকালো। রুমের দরজা বন্ধ, হয়তো ঘুমিয়ে গেছে। তাই আর মাকে ডিস্টার্ব না করে সরাসরি কিচেনে চলে আসে। তারপর ফ্রিজ থেকে খাবার বের করে তা মাইক্রোওভেনে গরম করতে প্লেটে তুলে নিয়ে রুমের দিকে যায়। ধীরে রুমে ঢুকে বিছানার দিকে তাকালো। সাবরিয়া চোখ বন্ধ করে আছে, ঘুমিয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। তাই এগিয়ে এসে খাবারটা বেডের টেবিলে রেখে ধরে পাশে বসে আলতো স্বরে বলে, সাবরিহা, এই সাবরিহা, খাবার গরম করে এনেছে, উঠুন খেয়ে নেবেন। জবাব এলো না। সে ঘুমিয়ে গেছে বুঝতে সময় লাগলো না, তবে এভাবে রেখে দিলে পরে শরীর আরো খারাপ লাগবে। তাই ভেবে ধীরে ওর হাত ঝাঁকিয়ে আবার ডাকে, এই সাবরিহা। খাবো না, আম্মু ডেকো না। থমকালো মুসওয়াদ। তারপর মুখ টিপে হেসে ফেলে তারপর গম্ভীর গলায় বলে, আমি আপনার মা নই সাবরিহা, উঠুন আমি খাইয়ে দিচ্ছি। তড়াক করে চোখ মেলে তাকায়, সাথে সাথে নিজের বোকামি বুঝতে লজ্জা পেয়ে বসে মেয়েটা। মুসওয়াদ আলতো হেসে সাবরিহাকে আলতো হেসে উঠিয়ে পিঠের পেছনে বালিশ দিয়ে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর ঘুরে বিপরীত পাশে বেডের ড্রয়ার থেকে 2টো ওষুধের পাতা তুলে নিয়ে এসে তারপর পানি এনে প্রথমে একটা ট্যাবলেট খুলে দিতেই সাবরিহা অবাক চোখে তাকায়। তা দেখে মুসওয়াদ সাবলীলভাবে বলে, এটা বমির ঔষধ, খেয়ে নিন। এখন এটা খেলে 30 মিনিট পর খাবার খেতে আর সমস্যা হবে না। সাবরিয়া অবাক মুখে এই ওষুধটা তুলে নিয়ে মুখে দিতেই মুসওয়াদ একটা ওয়াটার বোতল দেয়, সেখান থেকে পানি খেয়ে নেয় সাবরিহা। তারপর আবারও মুসওয়াদের দিকে তাকাতে মুসওয়াদ বলে, আই থিঙ্ক আপনার এখন চেঞ্জ করা উচিত, তাহলে একটু ফ্রেশ লাগবে। আমি হেল্প করব? ঢোক গিলল সাবরিহা। তারপর ধীরে মিনমিন করে বলে, লাগবে না, আমি পারবো। কথাটা বলে বিছানা থেকে উঠতে চাইলো তার, তবে সাথে সাথেই আবারও মাথা চক্কর দিয়ে উঠতে বিছানায় বসে পড়ল। মুসওয়াদ দেখলো, তারপর ধীরে ধীরে সাবরিহার সামনে এসে বসে। আমি ডিফেন্স অফিসার সাবরিহা। সব চিকিৎসা আমার আয়ত্তে না থাকলেও মিশনে টিকে থাকার জন্য কিছু কিছু চিকিৎসা ম্যান্ডেটরি শেখা লাগে। তাই একটি হলেই সামনের মানুষটির পরিস্থিতি বুঝতে পারি। আম্মু আর আপনার মা আপনাকে ভীষণ ভরসা করে আমার হাতে তুলে দিয়েছে। সাথে আপনার কথাবার্তা আমার ভালো লেগেছে। যদিও কিছুটা নির্লজ্জের মতো আবদার করেছেন, তবে আমি কিছু মনে করিনি। এখন আমাকে হেল্প করতে দিন। কথাটা বলে শ্বাস ফেলে হাতে উঠিয়ে সাবরিহার গলায় ভারী নেকলেসটা খুলে দিল মুসওয়াদ। সাবরিহা এখনো বোকা ও অবাক বিস্ময় চোখ মুখে নিয়ে তাকিয়ে আছে মুসওয়াদের দিকে। সাথে মনের মাঝে কেউ একজন সাবরিহাকে আনন্দিত গলায় বলে, এইটা তোর ছোটবেলার স্বপ্নে দেখা ও গল্প শোনা তথাকথিত রূপকথার গল্পেও পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসা রাজকুমার না হলেও সমুদ্র রাজ্যের রাজা করা রাজকুমার।
গহনাগুলো ধীরে হাতে খুলে দিচ্ছে মুসাওয়াত। আর সাবরিহা অপলকভাবে নির্নিমেষ চোখে তাকিয়ে আছে মুসাওয়াতের মুখের দিকে। মুসাওয়াত ঠোঁটে ঠোঁট চেপে ধরে তো আবার কপাল কুঁচকায়, আবার স্বাভাবিক করে নিজের মুখোয়ব। তাকিয়ে থাকতে থাকতে সাবরিহা কখন খুব কাছে এসেছে সাবরিহা নিজেও জানে না। ধীর মুখে এগিয়ে মুসাওয়াতের কানের কাছে যেয়ে সাবরিহা খুব ধীর ও আলতো স্বরে বলে, এত কাছে আসবেন না কমান্ডার। কেমন উথাল পাথাল হচ্ছে মনের ভেতর, নিষিদ্ধ বাসনা জেগে উঠছে। আমি চাই না আপনি আমার আর বেহায়া গায়ে পড়া নীলজ ঠোঁটকাটা মেয়ে মানুষ ভাবুন আমায়, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। মুসাওয়াতের হাত থমকে সে অনেক আগেই, তবে ঘাড় বাঁকিয়ে সাবরিহার চোখে চোখ রাখলো। অদ্ভুতভাবে কেঁপে উঠল সাবরিহা। মুসাওয়াতের ধূসর রঙের মণিজোড়া অন্যকে চোর ঝিলিক দিচ্ছে, সেই চোখে তাকিয়ে থাকতে পারল না সাবরিহা। সে অপারগ হয়ে নজর সরিয়ে নিল অন্যত্র, সাথে ঢোক গেল। মুসাওয়াতের অধরে হাসি ফুটল। বাচ্চা মেয়েটা মুসাওয়াতকে ভরকাতে যেয়ে বারবার নিজেই ভরকে যাচ্ছে, বারবার মুসাওয়াতের উস্কানি দিচ্ছে, অথচ মেয়েটা নিজেও জানে না এর ফল কতটা বাজে হতে পারে। ঠোঁটের কোণ নিয়ে বাঁকা হলো। মুসাওয়াদের সাবরিহাকে পছন্দ হয়েছে। মেয়েটা অদ্ভুত, চঞ্চল, পাগলাটে। তার এত ডিসিপ্লিন মেনটেন করা মানুষের সাথে এত খামখেয়ালিপনা একটা মেয়ে জড়িয়ে গেছে, সাথে থাকে খানিক বাদে বাদে উস্কানিমূলক কার্যক্রম করছে। মুসাওয়াত অবশ্য এনজয় করছে। বিয়ে করবে না বলে হুট করে বিয়ে করা বউয়ের পাগলামি দেখতে আসলেই বিনোদনমূলক অধ্যায়ের মতো মনে হচ্ছে মুসাওয়াদের। সব কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে মুসাওয়াত, তারপর উঠে যায়। সাবরিয়া মুখ ঘুরিয়ে তাকালো। মুসাওয়াত খাবার প্লেটটা ধরে দেখলো এখনো গরম আছে, তাই গম্ভীর কণ্ঠে শোধ, এখন খাবেন নাকি শাওন নিয়ে এসে খাবেন? শাওন নিয়ে খেলে আই থিঙ্ক ভালো হবে, আবার একদিক থেকে খাবারও ঠান্ডা হয়ে যাবে। সাবরিহা ঠোঁট বাঁকালো, তারপর ধীরে বিছানার পাশ ধরে উঠে দাঁড়িয়ে মুসাওয়াতকে শুনিয়ে শুনিয়ে বলে, দেখছি অসুস্থ, একটু সেবা যত্ন করবে তা না। কথাটা শেষ করার পূর্বেই হুট করে সাবরিহাকে পাঁচ কোলে তুলে নেয় মুসাওয়াত। সাবরিহা ভোরকে বড় বড় চোখে তাকায়, কিছু বলবে তবে কথা খুঁজে পেল না মেয়েটা। মুসাওয়াত বড় বড় পা ফেলে শান্ত গলায় বলে, সরাসরি বললেই পারেন ম্যাডাম, এত ঘুরে পেঁচে বলেন কেন? অবশ্য ব্যাপার না, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তবে বেশি চালাকি ভালো নয়। কোথায় তা বলেই সাবরিহাকে ওয়াশরুমের সামনে নামিয়ে দেয় মুসাওয়াত। সাবরিয়া বোকা মুখে এখনো তাকিয়ে এক মুহূর্তের জন্য মনে হলো সে মুসাওয়াতকে যতটা ভদ্রলোক ভেবেছিল ততটা সে নয়, বরং সে সুযোগ পেলে এক মুহূর্তের জন্য সাবরিহাকে ছেড়ে দেবে না। সাবরিয়া কিছু বলার আগে মুসাওয়াত সাবরিহার ওষ্ঠে আঙুল রেখে বলে, শ্, আপনি মেয়ে বড্ড অধৈর্য। ফ্রেশ হন, আমি সারি দিচ্ছি। আমার আম্মু আগে থেকে আপনার জিনিসপত্র রুমে রেখে আছে, তখন কাপড় খোলার সময় দেখলাম। কিন্তু খেয়াল রাখলো কখন? বোকা গলায় প্রশ্ন শুধায় সাবরিহা। মুসাওয়াত কপাল কুঁচকায়, তারপর ধীরে ধীরে বলে, আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তখন হয়তো। এখন যান, বেশি কথা বলছেন। আপনি না অসুস্থ? মা ছেলে দুটোই ফার্স্ট, তবুও মুখে কিছু না বলে ধীরে ধীরে ওয়াশরুমের ভেতরের দিকে যেতে যেতে বলে, যাচ্ছি। কথাটা বলেই চলে গেল সাবরিহা। মুসাওয়াত খানিক সময় ওখানে দাঁড়িয়ে থেকে আলতো পায়ে কাভার থেকে হালকা মিট কালারের একটা শাড়ি নামালো। এরপর আবারও ওয়াশরুমের দরজায় ছোট্ট করে টোকা দিতেই ভেতর থেকে উত্তর এলো। এই যে শুনছেন? বক্ষস্থলের অন্তর করে যেন ধক করে উঠল মুসাওয়াদের। গলা শুকিয়ে এলো, ঢোক গিলল, জবাব দিতে চাইলো, তবে গলা থেকে একটা কথাও বলতে পারছে না, যেন সব কথা এলোমেলো হয়ে পেঁচিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে মুসাওয়াদের? এত প্যারোট ক্যাডেট ট্রেনিং এসব করে লাভ কি হলো যে এমন এসে হুট করেই মেয়েটার এসব আচরণ এনজয় করছে একজন বোড়া খাওয়া নেভি অফিসার? সাবরিহা অধৈর্য বিরক্ত হলো মুসাওয়াদের জবাব না পেয়ে, তাই বিরক্ত কণ্ঠে উচ্চ গলায় বলে, এই যে একটু ভেতরে আসুন না। শাড়ির পেছনে সেফটি পিন খুলতে যে হাত ফুটো হয়েছে, রক্ত বের হচ্ছে, একটু হেল্প করুন না আমায়। থমকায় মুসাওয়াত, তবুও গলার জোরে এনে শুধায়, আর ইউ শিওর?
এবার যেন বিরক্তিতে ছেয়ে গেল সাবরিহার শ্যামলা মুখটা, তাই সেভাবেই জবাব দেয়। না, মজা করছি। আসতে হবে না আপনার। যদি শাড়ি খুলতে না পারি ছিঁড়ে ফেলবো, তারপর বাইরে আসবো। আপনাকে আসতে হবে না। আমার হাতে রক্ত ভেসে যাক। কথা শেষ হওয়ার সাথে সাথে কেউ আলতো হাত রাখলো সাবরিহার কোমরে, সাথে তা টেনে আরেকটু ঘনিষ্ঠ করলো। ব্যক্তিগত পুরুষালী ছোঁয়া পেতেই চুপ হয়ে যায় সাবরিহা। মুসাওয়াত আলতো স্পর্শ করে হাত দেখালো সাবরিহার। ভালোই রক্ত বের হচ্ছে। তাই সময় ব্যয় না করেই সাবরিহার ডান হাতের আঙ্গুলটা নিজের মুখে নিয়ে নেয়। অবাক হয়ে ওয়াশরুমের বড় আয়নায় চোখ রাখে সাবরিহা। শরীর থরথর করে কাঁপে, যেন মুসাদ বিপরীতে একদম শান্ত। সে আরেকটু এগিয়ে এসে আয়নার সাথে শেয়ারিং গ্লাস খুলে সেখান থেকে একটা অ্যান্টিসেপটিক বের করে তারপর মুখ থেকে হাত বের করে সাবরিয়ার আঙ্গুলটা দেখলো। এরপর রক্ত যাচ্ছে, এখনো রক্ত যাচ্ছে। মুসাদ একবার সাবরিহার চোখে তাকালো, তারপর চোখ সরিয়ে নিয়ে আলতো গলায় বলে, আপনি বড্ড বেখেয়ালি তরঙ্গ। সম্বোধন শুনে চমকে মোসাওয়াদের পানিয়ে চোখ রাখে সাবরিহা। তা টের পেতেই তুলতেই স্যাভলন নিয়ে ফুটো হয়ে যাওয়া স্থানে তা চেপে ধরে। সাবরিহা প্রথমে তা বুঝতে না পারলেও খানিক বাদে তা টের পেতেই বোকার মতো হাতের দিকে তাকায়, কিন্তু ততক্ষণে হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ দখল করে নিয়েছে। মুসাওয়াদ শ্বাস ফেলল, তারপর একটু সরে এসে বলল, কোন সাইডে সেফটি পিন আছে? বাম সাইডের পিঠের দিকে। ঢোক গিলে আলতো হাত রাখলো সেখানে, তারপর সেখান থেকে বেরিয়ে এলো ছোট তবে তীক্ষ্ণ ও ধারালো একটা সেফটি পিন। সে এনে রাখতেই সাবরিয়া আবারও বলে, আরো একটা আছে দেখুন। মাথা নাড়িয়ে আবারও চোখ রাখতেই খানিক দূরত্বে সেফটি পিন পায়। তা খুলে সামনে রেখে এবার যেন সাবরিয়া একটু শান্তি পেল। একটা লম্বা শ্বাস ফেলে আয়নায় চোখ রেখে ধীরে ভীতু গলায় শুধায়,